পুলিশি বাধা ভেঙে শাহবাগে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড, কেউ শক্তি প্রয়োগ করলে দায় তাদের, বলছেন আন্দোলনকারীরা। কুমিল্লায় অবরোধে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 20। চট্টগ্রামে পুলিশি ব্যারিকেড ভঙ্গ, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করতে চাইছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। ফের বাড়ছে নদ নদীর পানি, সিলেট কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। কক্সবাজারে পাহাড় ধসে নারী শিশু সহ 2 জনের মৃত্যু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বিকেল 5টার কিছু পরে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিয়ে সামনে এগোতে থাকে। শিক্ষার্থীদের 3 দিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান সহ শক্ত অবস্থানে আছে পুলিশ। শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ সহ আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিকেল 3:30টার পর থেকেই জড়ো হতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে এগোয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, তবে কেউ শক্তি প্রদর্শন করতে চাইলে তার দায় তাদেরকেই নিতে হবে। রাজধানীর বাইরেও কেন্দ্রীয় কর্মসূচি বাংলা ব্লকেড পালন করছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে পুলিশ। কুমিল্লায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বিকেল 3:30টার দিকে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটাবাড়ির দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীরাও ইট পাটকেল ছোড়ে। এতে প্রায় 20 জন আহত হন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের বাধার মুখেও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তৈরি হয় উত্তেজনা। অবরোধের কারণে তৈরি হয় তীব্র যানজট। চট্টগ্রামের টাইগার পাসে পুলিশের ব্যারিকেড ভাঙে শিক্ষার্থীরা। ধাক্কাধাক্কি হয় পুলিশের সাথে। এই সময় আন্দোলনকারীদের মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। কয়েকজনকে আটক করে আবার ছেড়েও দেওয়া হয়। বিএনপি সহ কিছু দল কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করতে চাইছেন, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যখন আদালতে সব পক্ষের বক্তব্য শুনে গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া চলছে, তখন আন্দোলনকারীরা মানুষের চলাচলকে জিম্মি করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অনেকে শিক্ষার্থী আন্দোলনকে ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধারে তৎপর রয়েছে। তিনি বলেন, বল প্রয়োগে দাবি আদায়ের কোনো সুযোগ নেই। দেশের আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। কিছু রাজনৈতিক দল আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের প্ররোচনা দিচ্ছে বলেও অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। রণদের অপব্যবহার করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সকলের বক্তব্য শুনে সেই মুহূর্তে আন্দোলনের নামে বিএনপি সহ কিছু দল আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তাদের অতীতে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করার পায়তারা
এবং এই আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা লিমিট ক্রস করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কোনো ষড়যন্ত্রের সহায়তা না করে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের পরামর্শ দেন তিনি। বলেন, আন্দোলনকারীদের সড়কে ভিড় না করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া উচিত। সচিবালয়ে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ভবিষ্যৎ প্রজন্ম এরা অত্যন্ত মেধাবী, যারা এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনব, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু এটা মীমাংসার পথে চলে গিয়েছে, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবেন। কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণে ভয়ভীতি দেখাতেই ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে আশঙ্কা সংগঠনের নেতাদের। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। গেল 1 জুলাই রাজধানীর আজিমপুর এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান রাসেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদলের নৈতিক সমর্থন রয়েছে। এ সময় রাসেলের বাবা বলেন, সন্তানের সন্ধানে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম খুনের দমন নীতির মাধ্যমে সরকার ক্ষমতায় দীর্ঘায়িত করতে চায়। আমার বাবা 11 দিন যাবৎ কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না। আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। ওর মা নাই, মা হারা সন্তান আমার। আমি জানি না আমার বাবাকে কি করেছে, আমার বাবা কোথায় আছে, কি অপরাধ আমার বাবার। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই মাফিয়া সরকারকে এবং তার এই দুর্বৃত্তপনা, এই গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে পার্মানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছে, শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনার জন্য। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী শুভ খান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, আপনি কি শুনতে পাচ্ছেন? শুভ খান, শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির এই মুহূর্তের অবস্থা আমাদেরকে জানাবেন। ধারাবাহিকতায় কিন্তু 5টার সময় কিন্তু যে পুলিশের যে ব্যারিকেড দেওয়া ছিল, সেই পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এই মুহূর্তে কিন্তু থমথমে পরিবেশে কিন্তু বিরাজ করছে শাহবাগের মোড়। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী কিন্তু এই রাস্তার মাঝখানে ব্লক, কিন্তু তারা তাদের যে কোটার যে এক দফা এক দাবি সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছে। যদি আপনাদেরকে কিন্তু এই শাহবাগে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, যে শাহবাগে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছিল, যেটা আমরা দেখেছি, সেই পুলিশদের যে ব্যারিকেড করেছিল শাহবাগ থেকে, সেই ব্যারিকেড কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভেঙে, শিক্ষার্থীরা ভেঙে কিন্তু পুলিশের গাড়িকে পিছনে হাঁটিয়েছে এবং তারা কিন্তু পুরোপুরি শাহবাগ তাদের দখলে রেখেছে। এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগ ব্লকেড চলছে, কোনো রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া তেমন নেই, যদিও আজকে কিন্তু কালকের তুলনায় আজকে গাড়ি ঘোড়া কম। তবে শিক্ষার্থীদের যে এক দফা এক দাবি
সেটি কিন্তু চলছে এবং তাদের এই কোটা, তাদের যে দাবি, এই দাবি কিন্তু পূরণ না হওয়া পর্যন্ত তাদের কিন্তু এই যে আন্দোলন এটি কিন্তু চলমান থাকবে, সেটি কিন্তু বলছে এখানকার শিক্ষার্থীরা। আমরা যদি বলি যে 4টার পর কিন্তু 5টার দিক দিয়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা যে আসেন এবং এসে কিন্তু এই আন্দোলন আবার শুরু করেন। যদিও তখন কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ ছিল, সেই পুলিশ কিন্তু তারা পিছু হেঁটেছে। এবং আপনাদেরকে যদি একটু জানাই যে আন্দোলন, তাদের যে কোটা এবং তাদের যে দাবি, এই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং দেশের বিভিন্ন জেলাতেও কিন্তু তাদের এই আন্দোলন তারা নাকি চালিয়ে যাবে, এমনটা বলছে শিক্ষার্থীরা। এবং ধন্যবাদ। রাজধানীর শাহবাগ থেকে জানাচ্ছিলেন শুভ খান। ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে কারো চাকরিতে যোগদানের প্রমাণ পেলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি সরকার খুব শক্তভাবে দেখছে। পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী অনেক আগে একটা দলের হয়ে মাঠে ছিল, তার কোনো এজেন্ডা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। আর সরকারি চাকরিতে কোটা নিয়ে আদালতের বাইরে নির্বাহী বিভাগে কিছু করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। যে প্রক্রিয়ায় প্রশ্ন বাছাই হয়, এরকম অনেক কথা বলা হয়েছে, তার মধ্যেও কোনো ফাঁকফোকর আছে কিনা যার কারণে এরা সুযোগ নিয়েছে, সে বিষয়টি কিন্তু আমাদের দেখার বিষয়। এগুলো নিয়ে কিন্তু আপনার জোর প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। অবশ্যই আইন আনুক, আইন অনুযায়ী আমাদের চাকরি বিধান যেটি আছে, এবং যদি কেউ সেটি করে থাকে সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই চাকরিতে যারা নিযুক্ত হবেন সেক্ষেত্রে তো কিছু বিষয় রয়েছে এবং তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে তাদেরকে আসতে হবে। এবং পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে, সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে। দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারী নেতারা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দুপুর 12টা থেকে আন্দোলনে নামেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। টানা 11তম দিনে তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা বলেন, অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন সহ তাদের 3 দফা দাবি দ্রুত মানতে সরকারকে বাধ্য করা হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, যে কোনো মূল্যে তাদের দাবি আদায় করে তবেই তারা মাঠ ছাড়বেন। এ বিষয়ে সরকারও আন্তরিক বলে দাবি করেন এই শিক্ষক নেতা। এখনকার যে প্রত্যয় স্কিম সেখানে সুবিধা, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন না বসার জন্য একবার কথা হয়েছিল গত বৃহস্পতিবারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পদ্মা সেতুর একটা সভা ছিল পরের দিন পদ্মা সেতুর পাড়েই, যার জন্য আমাদের সেতুমন্ত্রী মহোদয়, উনি তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবিদুল কাদের এমপি সাহেব, উনি তখন ওই সভাটি স্থগিত করে দেন, বললো যে শীঘ্রই আপনাদের সাথে আমাদের আলোচনা হবে। আমরা মনে করি যে আমাদের সাথে আলোচনায় বসবেন, আমাদের সাথে আলোচনা হবে। আমাদের যে 3 দফা দাবি সেটা আমরা যুক্তিযুক্তভাবে আমরা উঠিয়ে ধরতে পারবো এবং আমাদের দাবি পূরণ হবে, এবং সেই প্রত্যাশা আমরা করছি। আর এটা তো আপেক্ষিক কথা বললেন, আমরা মনে করি আলোচনা হবে, আমরা আশাবাদী। হায়ার এডুকেশনে যারা এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 11 দিনেও সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতিও। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ। এদিকে কর্মবিরতি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদ। সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল বের করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কৃষি অর্থনীতি ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে শিক্ষক সমিতি পৃথক কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বন্যার পানি ফের বাড়ছে সিলেট, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায়। অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। 10 জেলায় 8 নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি কমার সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। সিরাজগঞ্জে তীব্র ভাঙনে হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি।
নগরীর উপশহর পায়রা যতপুর সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি 3 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় বানভাসীরা পড়েছে মহাবিপাকে। আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। বেশিরভাগ বানভাসী রাত্রি যাপন করছে নৌকায়। পানির মধ্যে 3-4 বার করে জাগাইছি, আবার পানি পেয়েছে। ভয়াবহ অবস্থা, বাড়ি ঘরে পানি উঠে গেছে। অনেকে মানে চালের উপরেও আছে, অনেকে আবার আশ্রয় প্রকল্পে আশ্রয় নিছে। জেলায় বন্যা পরিস্থিতি আরো বিস্তৃত হচ্ছে, সেটা আমরা আশঙ্কা করছি। সেই সাথে সাথে আমাদের ত্রাণ সামগ্রীর মজুদের সংখ্যা আমরা বাড়াচ্ছি এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা যেন সকল মানুষের পাশে যেতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত আছে। সেই সাথে স্যানিটেশন এবং স্বাস্থ্যের বিষয়টা আমরা জোর দিচ্ছি। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরেও শুরু হয়েছে যমুনা নদীর তীব্র ভাঙন। গত 2 সপ্তাহের নদী ভাঙনে এই 2 অঞ্চলের প্রায় 1.5 কিলোমিটার এলাকায় বিলীন হয়েছে 6টি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। সহায় সম্বল হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে। এখন যে নাম দেখানো হয়ে জায়গাটাও নাই, নদীতে ব্যাঙ্গে বিটে চলে গেলাম, আর তেমন থাকার উপায় নেই বেটা। আমরা যদি বাদ দেখাম এদিকে টাঙ্গাইলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। এতে প্লাবিত নতুন নতুন এলাকা। নদীতে পানি কমার সাথে সাথে প্রবল স্রোতে যমুনা ও ঝিনাই নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে জেলার ভুয়াপুর ও বাসাইল উপজেলার 10টি ইউনিয়নের শতাধিক গ্রামের নদী তীরবর্তী এলাকার বাড়িঘর, হাটবাজার, ফসলি জমি, রাস্তা, কবরস্থান, মসজিদ সহ অনেক স্থাপনা বিলীন হয়ে গেছে। বন্যার্তদের মাঝে সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা এখনও দেখা যায়নি। ফের বাড়ছে যমুনার পানি। ফলে জামালপুরের 35 ইউনিয়নের লক্ষাধিক পানিবন্দী মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কক্সবাজারে অব্যাহত ভারী বৃষ্টিতে শহরতলিতে আলাদাভাবে পাহাড় ধসে নারী ও শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী জানান, বুধবার রাতে থেমে থেমে হালকা বৃষ্টি হলেও রাত 3টা থেকে শুরু হয় টানা ভারী বৃষ্টি। এ সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। শহরের 6 নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনার দক্ষিণ পল্লানিয়াকাটা এলাকায় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম ও তার 7 নম্বর ওয়ার্ডের শিকদার বাজার এলাকার সাইফুলের ছেলে নাজমুল হাসান আলাদা পাহাড় ধসে মারা যান। এদিকে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার ভোর 3টা থেকে সকাল 9টা পর্যন্ত 179 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরের ব্যবসায়ী ফারুক আহমেদ রাজু হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, 5ম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এই রায় দেন। রায়ে রফিক মিয়া, সুমন মিয়া, আব্দুল মান্নান ও নাজমুল শিকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, লেনদেন নিয়ে বিরোধের জেরে 2013 সালের 2 ডিসেম্বর কোম্পানিগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী ফারুক আহমেদ রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় 4 জনকে আসামি করে মামলা করেন। 22 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে বিচারক এই রায় দিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কেন্দ্রে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্র ভুল দেওয়া হয়েছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীরা পান দ্বিতীয় পত্রের প্রশ্ন হাতে পেয়ে পরীক্ষার্থীরা বিষয়টি জানালে কেন্দ্রে হইচই পড়ে যায়। 2 ঘন্টা পর বেলা 12টায় সেই প্রশ্ন ফেরত নিয়ে আবারও প্রথম পত্রের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়। সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের বিজয় সরণী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা KM রফিকুল ইসলাম জানান, নৈর্ব্যক্তিক প্রশ্ন ঠিক ছিল, লিখিত পরীক্ষার প্রশ্নের সমস্যা হয়। কিভাবে এবং কার গাফিলতিতে এই ভুল হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ময়মনসিংহে। সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার সহ অন্যরা। সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আয়োজনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার সহ অন্যরা। নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবসে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মাওলা। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ফরিদপুরে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বৃহত্তর পানবাজার অ্যান্ডারসন রোড ব্যবসায়ী দোকান মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মশিদুর রহমান খোকন সহ কয়েকজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে নিজস্ব অ্যাপ চালু করা হয়েছে। কলেজের সম্মেলন কক্ষে এক আয়োজনে অ্যাপসের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়াহিদ আলম লস্কর। পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে মানিকগঞ্জে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে। এতে বক্তব্য রাখেন ইমামবাড়ি দরবার শরীফের খাদেম শাহ আরিফুর রহমান বাবুসহ অন্যরা। চা আইন বিষয়ক কর্মশালা হয়েছে পঞ্চগড়ে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম। সৌন্দর্য বর্ধনে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। দিনভর শহরে স্টেশন রোড, হবিগঞ্জ রোড সহ বিভিন্ন সড়কে এই উচ্ছেদ অভিযান চালান পৌরসভার নির্বাহী প্রকৌশল ও পৌর কাউন্সিলররা। সাতক্ষীরা যুবদলের কেন্দ্র নবগঠিত আংশিক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। শহরের সঙ্গীত মোড় থেকে একটি মিছিল প্রধান সড়ক ঘুরে এসে শেষ হয় একই স্থানে। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং সর্বজনীন পেনশন স্কিম সহায়তা ভূত উদ্বোধন হয়েছে টাঙ্গাইলে। জেলা প্রশাসকের কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে ঠাকুরগাঁয়ে। সকালে সরকারি কলেজে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন। কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে সমাবেশ হয়েছে ঝালকাঠিতে। সকালে প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের সন্তানরা ব্যানারে কোটার পক্ষে এই কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। শহরের উপকণ্ঠে এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও অন্যান্য নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।